মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আহ্বান। দেশের বাড়িতে নেই অনেক দিন থেকেই। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটেতে জঙ্গল গজিয়েছে। এ অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে। গ্রামের চক্রবর্তী মশাই, বাবার পুরাতন বন্ধু, আমায় দেখে খুব খুশি হলেন। বললেন, কতকাল পরে বাবা, মনে পড়ল দেশের কথা। প্রণাম করে পায়ের ধুলো নিলাম। বললেন, এসো এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। বাড়িঘর করবে না? আগে সামান্য মাইনে পাই, তাতে কি? গ্রামের ছেলে, গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে, বেশি মাইনে কি? আমি খড়বিচুলি দিচ্ছি, চালাঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। আহা, নরেশের ছেলে, দেখেও সুখ। কদিনই বা আছি, বাস করো গায়ে, বাস করো। আরো অনেকে এসে ধরলে, অন্তত খড়ের ঘর একটা ওঠাতে হবে। অনেকদিন পরে গ্রামে এসে লাগছে ভালোই। যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছি তাদের আর চেনা যায় না। যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা হয়েছে বৃদ্ধ। বড় আমবাগানের মধ্যে দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা ভারতচন্দ্র বর্ণিত জড়তিবেশিনী অন্নপূর্ণার মতো। কোনো তফাৎ নেই। ডান হাতে নড়ি ঠুক ঠুক করতে করতে বোধহয় বা বাজারের দিকেই চলেছে। বগলে একটা ছোট থলে। বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। এ ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয়। নারী রূপের এক অপূর্ব পরিণতি। জিজ্ঞাসা করলাম, কোথায় যাবে? বাজারে বাবা। বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালু আর ভাবে চোখের উপরে ধরলে। বললে, কে বাবা তুমি? চিনলাম না তো। চিনবে না? বাণুজ্য পাড়ার নরেশ বাণুজ্যের ছেলে। আমি অনেক দিন গায়ে আসিনি। তা হবে বাবা, আমি আগে তো এ পাড়া ও পাড়া যাতাম আসতাম না। তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের। গোলা পড়া ধান, গোয়াল পড়া গরু। তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। আমার তো তেনার নাম করতে নেই বাবা, করাতের কাজ করতেন। বলে সে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে, অর্থাৎ আমি চিনতে পেরেছি কিনা। কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয়। আমার বাল্যকালে কে এ গ্রামে করাতের কাজ করত তা আমার মনে থাকবার কথা নয়। বললাম, তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, কেউ নেই। এক নাত জামাই আছে তো, সে মোরে ভাত দেয় না। ওই আমার নাতনিরে রেখে মোর মেয়ে মারা যায়। আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সারাদিন। বাজারে যাচ্ছি 3 পয়সার নুন কিনে আনবো, 2 কটা চাল জোগাড় করেছি। ওবেলা। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকলো না। উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা শুরু হলো। নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতাম না এমন ঘটনা।
পরের দিন সকালে ঘুম ভেঙে উঠেছি, এমন সময় কালকার সেই বুড়ি লাঠি ঠুক ঠুক করতে করতে এসে হাজির উঠানে। থাকি তো জ্ঞাতি খুড়োর বাড়ি। তিনি বললেন, ও হলো জমির করাতির স্ত্রী, অনেক দিন মরে গিয়েছে জমির, তোমাদের খুব ছেলেবেলায়। বুড়ি উঠানে দাঁড়িয়ে ডাকলে, ও বাবা। সে বোধহয় চোখে একটু কম দেখে, ও বয়সে সেটা অবশ্য তেমন আশ্চর্যই বাকি। বললাম, এই যে আমি এখানে, কাল পয়সা কটা পেয়ে ভাবলাম যাই দেখি বাউন পাড়ার দিকে, কে পয়সা দিলে চিনতেও পারলাম না, বিকালবেলা চোখে ঠাউর পাইনে। আমার খুড়োমশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে। সে উঠানের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে উঠে গেল। তারপর যাবার সময় আরো দু একটা পয়সা দিলাম। পরদিন কলকাতায় চলে গেলাম, ছুটি ফুরিয়ে গেল। আমার জ্ঞাতি খুড়োকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময়, আমার জন্যে ছোটখাটো দেখে একটা খড়ের ঘর তুলে রাখবার জন্য। কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে আমার সেই নতুন তৈরি খড়ের ঘরখানায় এসে উঠলাম। কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবার মনেও পড়েনি, বা এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতো না, যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়তো। বললাম, কি বুড়ি, ভালো আছো? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বললে, আমার কি মরণ আছে রে বাবা? জিজ্ঞাসা করলাম, ও আম কিসে? দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে, অগোপাল আমার, তোর জন্যই নিয়ে আলাম। গাছের আম কটা বেশ মিষ্টি, খেয়ে দেখ এখন। আমিও সম্বোধনে নতুনত্বে কৌতুক অনুভব করলাম, কিন্তু কি জানি কেন বড় ভালো লাগলো। গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই, একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করবার লোকের দেখা পাইনি বাল্যকালে, মা পিসিমা মারা যাবার পর থেকে। প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রীলোক কেউ নেই যে আমাকে গোপাল বলে ডাকে। বুড়ি বললে, খাও কোথায়? হ্যাঁ বাবা, খুড়ো মশাইয়ের বাড়ি। বেশ যত্ন করে তো ওনারা। তা করে। দুধ পাচ্ছ কোথায় ভালো? ঘুঁটি গোয়ালিনী দেয়, মন্দ না। ও বাবা, ও দুধ, অর্ধেক জল, দুধ খেতে পাচ্ছ না ভালো, সে বুঝেছি। পরদিন সকাল হয়েছে সবে, বুড়ি দেখি উঠানে ডাকছে, অগোপাল, অগোপাল। বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে? হাতে কি? বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বললে, এক ঘটি দুধ আনলাম তোর জন্যি। সে কি, দুধ এত পেলে কোথায় এত সকালে? আমার মা বলে ডাকে ওই হাজরা ন্যাকার বউ, তার কেউ নেই। মোর চালা ঘরের পাশে ওর চালা ঘর, ওরে কাল রাত্রিলে ভরে রেখেছিলুম। বলি, ও বউ, বউ, আমার গোপাল দুধ খেতে পায় না, সকালে চা নাকি খায়, ওরে খুব ভোরে উঠে গায়ে ধুয়ে দিতে হবে। তাই আজ কুঁকড়ো ডাকা ভোরে উঠে দেখি আমারে ডাকছে, মা, ও মা ওঠো, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। আচ্ছা, কেন বলো তো তোমার এসব? ছি,
না না, এসব ভালো না, এরকম আর কখনো এনো না। কত পয়সা দাম দিতে হবে বলো? কতটা দুধ? আমার গলার সুর একটু রুক্ষ হয়ে উঠেছিল হয়তো, কারণ মুসলমানের বাড়ির দুধ আমাদের গ্রামে চলে না। কে কোন দিক থেকে দেখে ফেলবে, এই ছিল আমার ভয়। কেন আবার এসব ঝঞ্ঝাট জোটে? বুড়ি আমার কণ্ঠস্বরের অপ্রত্যাশিত রূঢ়তায় যেন একটু ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে বললে, কেন বাবা, পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম বাবা, আমার মেয়ের বাড়ি থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব লোক। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে বেশ দমে গিয়েছে, তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো বাড়ি চলে গেলে। পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি? বুড়ির কিরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার ওপর। স্নেহের দান এমন করা ঠিক হয়নি। বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখলো না আদেও। প্রতিদিন সকাল হতে না হতে সে এসে জুটতো। হ গোপাল, গোপাল, এই দুটো কচি শশার জালি মোর গাছের, এই নাও, নুন দিয়ে খাও দেখি মোর সামনে। বুড়ি, তোমার চলে কিসে? নাচ জামাইয়ের দেবার কথা, সে তো সব দিন দেয় না। ওই যে মেয়ে বলি, ও বড্ড ভালোবাসে, লোকের ধান ভানে, তাই চাল পায়, আমারে দুটো না দিয়ে খায় না। একা থাকো? তা একদিন মোর ঘরখানায় না হয় দেখতে গেলে? অমর গোপাল, আমি নতুন খাজুর পাতা চ্যাটাই বুনে রেখেছিলাম তোমারে বসতে দেবার জন্যে। বাউনের ছেলে মোদের ইঁটো কাঁটা মাদুরে কি বসবে, তাই বলি একটা নতুন চ্যাটাই বুনে রাখি, যখন আসবে এখানটাই বসবে। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠল না। ওর এত আগ্রহ সত্ত্বেও নানা দিকে ব্যস্ত থাকি। তার উপর আসে সমবয়সী বন্ধু বান্ধবদের দাবি। অনেকদিন পরে গ্রামে এসেছি তো, যে কদিন গ্রামে থাকি, বুড়ি রোজ সকালে একবার আসতে ভুলবে না। কিছু না কিছু আনবেই, কখনো পাকা আম, কখনো পাতিলেবু, কখনো এক ছড়া কাঁচা কলা, কি এক ফালি কুমড়ো। দুআনা চার আনা প্রায় দিই। একদিন একখানা কাপড় দিলাম। একটা জিনিস লক্ষ্য করে আসছি, বুড়ি কোনোদিন আমার কাছে কিছু মুখ ফুটে চায়নি। কখনো বলেনি পয়সা দাও কি অমুক দাও, বরং তার উল্টো, শুধু হাতে কখনো আসে না। একবার কলকাতা থেকে কয়েকটি বন্ধু গেলেন দেখা করতে। তাদের নিয়ে ঘরে বসে চা খাচ্ছি। স্টোভ ধরিয়ে ঘরেই চা নিজে করছি। পল্লীগ্রামে এত সকালে কেউ উনুন ধরায়নি। বুড়ি লাঠি ঠুক ঠুক করতে করতে এসে হাজির। বাইরে দাঁড়িয়ে ডাক দিল, অমর গোপাল, অমর গোপাল। হঠাৎ আমার লজ্জা করতে লাগলো। কলকাতার বন্ধু বান্ধবদের সামনে ও আজ না এলেই পারতো ছাই। ভালো বিপদ। অমর গোপাল, ঘরে আছিস নাকি? ঈষৎ বিরক্তির সুরে উত্তর দিলাম, হ্যাঁ, কেন? এই এলাম, বলি যাই, গোপালকে দেখে আসি একবার। বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, ও কে হে? চাপা দেবার চেষ্টায় বললাম, ও হো এমনি গাঁয়ের লোক। আর একজন বললে, তোমার ডাক নাম কি গোপাল নাকি হে গ্রামে? না না, এই। বুড়ি বললে, কাল রাত্রিরে কি গরম পড়লো গোপাল, ঘুমোতে পারলি কাল? মুই চোখ বুঝিনি সারা রাত। বেশ করনি,
ভালো বিপদে পড়া গেল যে সকালবেলা। আজ না এলে কি চলতো না বুড়ির? বন্ধুটি পুনরায় বললে, ও গোপাল বলছে কাকে হে? ইয়ে হ্যাঁ, আমাকেই বলছে। কথা শেষ করে ঈষৎ হেসে মাথার দিকে দুটি আঙুল দেখিয়ে ইঙ্গিত করে বললাম, মাথায় একটু। বন্ধুটি বললেন, অ কথা অনুযায়ী কাজের সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন সুরে লোকে দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেবার ও স্তোক বাক্য প্রয়োগ করবার চেষ্টা করে, তেমনি সুরে বলি, আজ যাও, বড্ড ব্যস্ত আছি, বুঝলে, কলকাতার বন্ধুরা সব এসেছে। হ্যাঁ। ফল সুবিধাজনক হলো না। বুড়ি একগাল হেসে বললে, আজ কি এনেছি বলো দেখি গোপাল, এই দেখো। এতক্ষণ টের পাইনি যে বুড়ি তার পেছনের দিকে একটা ময়লা কাপড়ের পুঁটুলি লুকিয়ে রেখেছে। সেটা সামনের দিকে এনে খুলতে খুলতে বললে, সেই যে মেয়েটা ওরে মা বলে, সে দুটো চিঁড়ে কুটলো। আমি বললাম, ও কি করছিস? ও বললে, কামিনী সুরধানের ভালো চিঁড়ে, তোমার গোপালের জন্য দুটো নিয়ে যেও এখন, কাল বেলা। আমার মনটা বড্ড খুশি হলো। তা সেও আসছে, সেও তোমারে দেখতে চায়। বড্ড দুঃখী কাঙাল মেয়েটা, ধান ভেনে চিঁড়ে কুটে একরকম করে চলে, একের আমি রক্ষে নেই। বুড়ির কথা শেষ হতে না হতে দেখি একটা অর্ধ ফর্সা মধ্যবয়সী স্ত্রীলোক অদূরে আমতলায় এদিকে আসছে। আরো বিপদে পড়লাম এই যে ঠিক সেই সময় আমার জ্ঞাতি খুড়ো মশাইকেও এদিকে আসতে দেখলাম। সর্বনাশ! তার বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতের তৈরি চিঁড়ে বা খাবার জিনিস আমি খাই, তাহলে তো এ পাড়া গাঁয়ে হয়েছে। চিঁড়ে যে ওরা আজই প্রথম এনেছে, এ কথা কি তিনি বিশ্বাস করবেন? আজ দুধ, কাল চিঁড়ে। রুক্ষ সুরেই বললাম, এখন যাও, দেখছো না ব্যস্ত আছি। চিঁড়ে কটা নেবার একটা কিছু দাও বাবা। এসব এখন নিয়ে যাও, নিয়ে যাও, পরে হবে, এখন যাও। বুড়ি একটু অবাক হয়ে বলল, তা তা চিঁড়ে কটা? খুড়োমশাই প্রায় এসে পড়েছেন দাওয়ার ধারে। হাত নেড়ে নেড়ে ফেলবার ভঙ্গিতে বুড়ির দিকে চেয়ে বলি, নিয়ে যাও না, ভালো জ্বালা। খুড়োমশাই বললেন, কি ওতে, কি এনেছে, কি বলছে জমির স্ত্রী? কিছু না, বিক্রি করতে এসেছে। যাও যাও যাও, এখন যাও। ভগবান জানেন বুড়ি আমার কাছে চিনির বদলে পয়সা নিতে আসেনি। খুড়োমশাই বললেন, তোমার এখানে ওর বড্ড যাতায়াত। কথাটা চাপা দেবার জন্য বললাম, আমার এই বন্ধুরা একদিন মাছ ধরবার কথা বলছেন, তা ভাদুড়িদের পুকুরে সুবিধা হবে। পুনরায় গ্রামে এলাম মাস 5-6 পরে, আশ্বিন মাসের শেষে। কয়েকদিন পরে ঘরে বসে আছি। বাইরের উঠানে দাঁড়িয়ে কে ক্ষীণ নারী কণ্ঠে জিজ্ঞাসা করলে, বাবু ঘরে আছেন গা? বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম, সেই মধ্যবয়সী স্ত্রী লোকটি। আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আরো একটু টেনে দেবার চেষ্টা করে সে বললে, বাবু কবে এসেছেন? দিন 5-6 হলো। কেন? আমিও তাই শুনলাম, বলি একবার যাই,
আমার সেই মা পাঠিয়ে দিলে, বললে দেখে এসো গিয়ে। কে? ওই সেই বুড়ি, এখানে যিনি আসতো, তেনার বড্ড অসুখ, এবার বোধহয় আর বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে, অস্থির। আমারে রোজ শুধায়। আমি বলি, তিনি কলকাতায় চাকরি করেন, সব সময় কি আসতে পারেন? কি মায়া আপনার ওপর! আজ জন্মে বোধহয় পেটে ধরেলো, এ জন্মে তাই এত টান। একবার দেখে আসুন গিয়ে, বড্ড খুশি হবে তাহলেই। উদাসীন ভাবে বললাম, ও। মন তখন অন্য চিন্তায় বিব্রত। এবার কাউন্সিল ইলেকশনে দুটি বন্ধুর পক্ষ থেকে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করবার গুরুতর ভার নিয়েছি। কাল থেকেই বেরুতে হবে, ওদের মোটর আসবে। কিভাবে কি করা যায় সেই কথাই চিন্তা করছিলাম। কোথায় কোন বুড়ি অসুখ হয়ে আছে, ওসব দেখবার সময় অভাব। স্ত্রীলোকটি বললে, ও বেলা যাবেন বাবু? আচ্ছা আচ্ছা, তা তা এখন ঠিক বলতে পারছি নে। স্ত্রীলোকটি অনুনয় সুরে বললেন, একবার যাবেন বাবু ওবেলা, একবার যাবেন, হয়তো বুড়ি বাঁচবে না। বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে। খুব উঁচু দাওয়া, সেকালের প্রণালীতে তৈরি পাঁচচালা ঘর। বুড়ির স্বামীর আমলে, আমার জন্মের পূর্বে এ ঘর তৈরি হয়েছিল। তখন এদের অবস্থা যে ভালো ছিল, এই প্রশস্ত পাঁচচালা ঘরখানাই তার নিদর্শন। কিন্তু ঘরখানার সংস্কার হয়নি অনেক দিন। খড় উড়ে পড়ছে চালা থেকে, দড়ি বাখারি ঝুলছে, মাটির দাওয়া নানা স্থানে ভেঙে পড়েছে, বাঁশের খুঁটি নড়বড় করছে। বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের ওপর, মাথায় তেল চিটে মলিন বালিশ। বুড়ির সেই পাতানো মেয়েটি পাশে বসেছিল। আমায় দেখে বুড়িকে বললে, ও মা, ও মা, কে কে এসেছে, দেখো দেখো, ও মা দেখো। আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলে, পরে আমাকে চিনে ধড়মড় করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি বললাম, উঠো না, উঠো না, উঠো না। ও কি? বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বললে, ভালো আছো, ভালো আছো, ও মোর গোপাল, বসতে দে, গোপালকে বসতে দে। বসবার দরকার নেই, ব্যস্ত হয়েও না, এই থাক থাক। ওখানে কেন দিচ্ছিস, গোপাল রে, ওই খাজুরের চাটাইখানা পেতে দে। পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো অনুযোগের সুরে বলতে লাগলো, তোর জন্যি খাজুরের চটখানা কদিন আগে বুনে দেখালাম, এখন পুরনো হয়ে ভেঙে যাচ্ছে। তুমি একদিন এলে না গোপাল, অসুখ হয়েছে তাও দেখতে আসো না। আমি বললাম, আচ্ছা আচ্ছা, চুপ করে শুয়ে থাকো, ব্যস্ত হয়েও না। ইতিমধ্যে পাড়ার অনেক লোক এসে জড়ো হলো। আমি এসেছি দেখে কেউ কেউ বললে, বুড়ি কেবল আপনার কথা বলে বাবু, আপনাকে দেখবার বড্ড ইচ্ছে, বুড়ি বোধহয় এবার বাঁচবে না। বুড়ির দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমায় বললে, গোপাল, যদি মরি, আমার কাফেনের কাপড় তুই কিনে দিস। পাশের লোককে জিজ্ঞাসা করলাম, সে কি, জানেন না বাবু, মাটি দেবার সময় নতুন কাপড় কিনে পরিয়ে দিতে হয়। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। আমাকে পেয়ে বুড়ি খুব খুব খুশি হয়েছে, কত কি বলতে লাগলো। ওর নাচ জামাই লোক কেমন খারাপ, এমন যে অসুখ একবার চক্ষু দিয়ে দেখেও যায় না। ঘর
তা 10 বছরে খড় পড়েনি চালে, পচে গলে গিয়েছে পুরনো খড়। নাত জামাইকে বলেছিল, সে জবাব দিয়েছে, অত বড় হাতিঘর আমি ছাইতে পারবো না, পাশে একটা ছোট কুঁড়ে ঘর মতো বেঁধে থাকো। বুড়ি চোখের জল মুছতে মুছতে বলল, তা থাকতে পারি, হ্যাঁ বাবা, কি নোকের পরিবার আমি, আজ নয় কপাল পুড়েছে, তা বলে কুঁড়ে ঘরে থাকতে যাব মুই? সান্ত্বনা দেবার সুরে বললাম, কথা ঠিকই তো, বলো বলো তুমি গোপাল। ঘাড় নেড়ে বলি, সত্যি তো। আজও সেই চালা ঘর, সেই ম্লান সন্ধ্যা, ছেঁড়া মাদুরে শোয়া বুড়িকে আমার মনে পড়ে। ছেঁচতলা একটা শীর্ণ লাউ গাছ, পেছনে কয়েক ঝাড় বাঁশ, এক আধটা খেঁকি কুকুরের আওয়াজ পাড়ায়। শান্ত ছায়া নেমে এসেছে সামনের সারা উঠোনটাতে। কতগুলো মেয়ে পুরুষ দেখতে এসে দাওয়ায় ছেঁচতলায় দাঁড়িয়ে আছে। আসবার সময় বুড়ির পাতানো মেয়ের হাতে কিছু দিয়ে এলাম পথ্য ও ফলের জন্য। হয়তো আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে বুড়ি উঠবে না। বুড়ি কিন্তু সে যাত্রায় সেরে উঠল, দিব্যি সেরে উঠল। আমি কলকাতায় চলে যাবার আগে দু একবার আমার কাছে লাঠি ধরে গেল, বসে বসে আপন মনে কত কি বকে, তারপর চলে আসে। বছর দুই কাটলো। এই 2 বছরের মধ্যে যখনই গিয়েছি গ্রামে, বুড়ি এসে বসে কিছু না কিছু নিয়ে আসবেই। অসুখটা থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল, সে দুর্বলতা ওর আর সারল না। আমি বলতাম, কেন আসো রোজ রোজ অত দূর থেকে? এই পাকা নোনাডা, ভাবলাম গোপালেরে দিয়ে আসি। তা হোক, তুমি কষ্ট করে এসো না এরকম। তুই তো আমারে দেখতে যাবি নি কোনোদিন? সময় পেলেই যাব, এখন বাড়ি যাও। কখনো বুড়ি বলতো, গোপাল, গোপাল, তুই বিয়ে করলি নে কেন? মেয়ে পাওয়া যায় না, তাছাড়া বয়স হয়ে এসেছে। কিচ্ছু হয়নি, কাঁচা ছেলে তোমরা। আমার বয়স তখন 40। বেশ, ওই মুখুজ্জিদের বাড়ি একটা বড় মেয়ে আছে, তোমার সঙ্গে মিল হবে, বলে দেখবানি ওদের। আমার ঘটকালি করবার লোকের যখন দরকার হবে তখন তোমাকে ডেকে পাঠাবো। এখন যাও। কিন্তু বুড়ি আমার কথা শোনে না। একদিন মুখুজ্জে বাড়ির নরু আমায় ডেকে বললে, ওয়ে, একটা কথা বলি, আজ জমির করাতির বউ বুড়ি বাড়ির মেয়েদের কাছে গিয়ে বলেছে কি, গোপালের সঙ্গে তোমাদের পুঁটির বিয়ে দাও। মেয়েরা তো অবাক, গোপালকে, শেষে জানা গেল তুমি। ওরা তো শুনে আশ্চর্য। তা তুমি কিছু বুড়িকে বলেছিলে নাকি এ সম্বন্ধে? আমি নিজেকে নিতান্তই বিপন্ন অসহায় বোধ করলাম। বললাম, সে কি কথা, কখনো না। তো তুমি বিশ্বাস করো? না না, বিশ্বাস অবশ্যই করিনি। যাই হোক, যদি কিছু বলেও থাকো বুড়িকে বারণ করে দেবে, আর না বলে। গ্রাম ভালো নয়, ও নিয়ে মেয়েটার নামে একটা কথাকথি হয়ে যায় যদি। নিশ্চয়ই, তুমি বিশ্বাস করো ভাই, আমি এর বিন্দু বিসর্গও জানি নে। বুড়ি তারপর দিন যেমন সকালে এসেছে বকলুম ওকে, কে তাকে এসব কাণ্ড করতে বলেছে? ঘটকালি করতে ডেকেছিল কেউ তাকে? গায়ে এই নিয়ে শেষে একটা কথা উঠবে, পাড়া গাঁয়ের জায়গা খারাপ, তুমি বাপু এখানে আর এসো না। বুড়ি ফ্যাল ফ্যাল চোখে চেয়ে বললে, বকিস নে অগোপাল, মোরে বকিস নে। তা তুই তো মেয়েটারে বিয়ে না করলি, অন্য কোনো মেয়ে বিয়ে কর। পুঁটিকে তোর পছন্দ হয়নি না? ধমকে উঠে বললাম, আবারও সব কথা? নিতান্ত সরলা সেকেলে বুড়ি, কিছু বোঝেও না। সত্যি এই ঘটনা নিয়ে
গ্রামে একটু কথাবার্তার সৃষ্টি হলো। বুড়ির উপর খুব চোটে সকালবেলাটা আর ঘরে থাকিনে, পাছে বুড়ি এসে জ্বালাতন করে। 10-12 দিন পরে একদিন দুপুরে ঘুমিয়ে উঠেছি, বাইরে গলা শোনা গেল, অগোপাল, অমর গোপাল। ঘর থেকে বেরিয়ে এসে বললাম, কি, আবার এসেছো কেন এখানে? একটা বাতাবি লেবু নিয়ে এলাম তোমার জন্য। দরকার নেই বাতাবি লেবু, যাও এখন। বিরক্তি নিতান্ত অকারণ নয়। মাত্র 4-5 দিন আগে মুখুজ্জে বাড়ির ঘটনা নিয়ে আমার জ্ঞাতি খুড়ো আমায় 2 কথা শুনিয়ে দিয়েছেন। বছরখানেক আর গ্রামেই যায়নি এরপরে, বোধহয় 1.5 বছরও হতে পারে। একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশি থেকে বেরিয়ে কলকাতা এসে দেখি তখনও 1-2 ছুটি হাতে আছে। গ্রামেই গেলাম এই 2 দিন কাটাতে। গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। দিগম্বরী অবাক হয়ে বললে, ওমা, আজই তুমি এলে বাবা ঠাকুর? সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে। তোমার নাম করলে বড্ড। ও সেই পাতানো মেয়ে আজ সকালে বলেছিল। আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাই দেখা করতে এলো। বাবু এসেছেন? সাহায্য করুন, কাফনের কাপড় কিনতি, যা দাম কাপড় চোপড়ের। আমার মনে পড়ল বুড়ি বলেছিল সেই একদিন, আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা। ও স্নেহাতুর আত্মা বহুদূর বারাণসী থেকে আমাকে কিভাবে আহ্বান করে এনেছে। আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি। কাপড় কিনবার টাকা দিলাম। নাচ জামাই বলে গেল, মাটি দেওয়ার সময় একবার যাবেন এখন বাবু, বেলা 12টা আন্ধার যাবেন। শরতের কটুতিক্ত গন্ধ ওঠা বনঝোপ ও মাকাল লতা দোলানো একটা প্রাচীন তৃপ্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল, শুকুর মিয়া, নমর আমাদের সঙ্গে পড়তো, আবেদ আলী, তার ছেলে গনি, এরা সকলে গাছের ছায়ায় বসে। প্রবীণ শুকুর মিয়া আমায় দেখে বললে, এই যে বাবা ঠাকুর, এসো, তামুক খাবা? বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে? তুমি তো জানতে না, তোমার যে বড্ড ভালোবাসতো বুড়ি। তোমার কাছে কাফনের কাপড় নিয়ে তবে মহাপ্রাণটা ঠান্ডা হলো। খাও তামুক। একটা গরুর গাড়ির পুরনো কাঠোমোর ওপর বৃদ্ধাকে কাঁথা মুড়ি দিয়ে শুইয়ে রেখেছে। 2জন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিলে কবরের ওপর। শুকুর মিয়া বললে, দাও বাবা ঠাকুর, তুমিও দাও, তুমি দিলে মহাপ্রাণী ঠান্ডা হবে। দিলাম 1 কোদাল মাটি। সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠত, অমর গোপাল। শেষ হলো মোহন মেমোরি টেপসে আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প